শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের বিষয় প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এই চ্যাপ্টার 1 কিন্তু অনেক ইজি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে প্রতি বছরই একাধিক কোশ্চেন আসে। সো আমাদের কোনোভাবেই এই অধ্যায়টি স্কিপ করা যাবে না। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। যেহেতু আজকের ক্লাসটি হচ্ছে অনেকটা প্রস্তুতিমূলক ক্লাস, তাই প্রথমেই আমি তোমাদের একটি কুইজ দিয়ে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই অ্যান্সারটি জানো। 21 শতকের সম্পদ কোনটি? হ্যাঁ, ঝটপট তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও তো 21 শতকের সম্পদ কোনটি। দেখি কে কে আনসার করতে পারো। ঝটপট লিখে জানাবে 21 শতকের সম্পদ কোনটি। অলরেডি আমি অ্যান্সার পেয়ে গিয়েছি। রিজওয়ান, ভেরি গুড, এক্সিলেন্ট। আর কেউ? স্নেহা, এক্সিলেন্ট। সবাই অ্যান্সার করো, কমেন্ট সেকশনে গিয়ে সবাই অ্যান্সার করো। ভুল হোক কোনো সমস্যা নেই, ভুল তো হবেই। ভুল থেকে আমরা যেটা শিখবো সেটা কিন্তু নেক্সট টাইম আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মার্জিয়া আক্তার, আফিয়া ইসলাম আফি, বুশরা রহমান, জাহিদ রহমান, ওকে। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো, ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার করেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি। শিক্ষার্থী বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে কোনো দেশ যদি কৃষি, খনিজ সম্পদ কিংবা অন্যান্য সম্পদের প্রাচুর্য থাকলেই আমরা সেই দেশকে সমৃদ্ধশালী বা সম্পদশালী মনে করতাম। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের ধারণাটাও পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এই একবিংশ শতাব্দীতে এসে আমরা একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি এবং আমাদের সরকার 2021 সালের ভেতরে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন এবং সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার মেইন উদ্দেশ্যও কিন্তু এই জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করারই একটি লক্ষ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে 2014 সালের দিকে এশীয় উন্নয়ন ব্যাংক একটি জ্ঞানভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন সূচকের একটি তালিকা প্রকাশ করে, যেখানে আমাদের এশিয়ার প্রায় 28টি দেশের মধ্যে একটি পরিসংখ্যান করা হয়। সেখানে তালিকায় প্রথম হয় জাপান এবং দ্বিতীয় হচ্ছে সিঙ্গাপুর এবং আমাদের বাংলাদেশের অবস্থান 27তম। শিক্ষার্থী বন্ধুরা, জাপান এবং সিঙ্গাপুর ওরা প্রাকৃতিক কোনো সম্পদ না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ হিসেবে ভূমিকা পালন করছে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে এই জ্ঞানভিত্তিক অর্থনীতি, অর্থাৎ ওরা মানুষকে সম্পদে পরিণত করেছে। শিক্ষার্থী বন্ধুরা,
এই জ্ঞানভিত্তিক অর্থনীতি এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তোমাদের কি মনে হয় জ্ঞানভিত্তিক অর্থনীতিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? হ্যাঁ, জ্ঞানভিত্তিক অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যেখানে কায়িক পরিশ্রমের চেয়ে মেধার মূল্যটা হচ্ছে বেশি দেওয়া হয়, অর্থাৎ জ্ঞানের চর্চা করা হয় যে অর্থনীতি, সেটা হচ্ছে জ্ঞানভিত্তিক অর্থনীতি। ধরো জাস্ট তুমি একটি ল্যাপটপ কিনে নিয়ে এসেছো বাজার থেকে, তো ল্যাপটপটা তুমি 60,000 টাকা দিয়ে কিনেছো। এখানে তোমার ল্যাপটপের যে পার্টসগুলো আছে এটার কাঁচামাল হিসেবে ধরো কত খরচ হবে, 20 বা 30 এরকম। আর হচ্ছে 30,000 টাকা হবে তোমার এই যে তুমি তোমার হচ্ছে নলেজ শেয়ার করেছো, কাজে লাগিয়েছো, সেটার দাম কিন্তু তোমার মেধার দাম কিন্তু বাকি 30,000 টাকা। তাহলে এই আমরা যে কায়িক পরিশ্রম করে যে কায়িক পরিশ্রমের মাধ্যমে যে অর্থনীতিটা আসলে দাঁড়ায়, তার চেয়ে এই মেধার মাধ্যমে আমরা যে অর্থনীতিটা প্রতিষ্ঠা করব সেটা কিন্তু সেখান থেকে আমরা বেশি প্রবৃদ্ধি পাব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই জ্ঞানভিত্তিক অর্থনীতি এর পাশাপাশি এই একবিংশ শতাব্দীতে আমরা আরও দুটো ওয়ার্ডের সাথে পরিচিত, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এই দুটো বিষয় খুব বেশি ত্বরান্বিত হয় একটি কারণে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে কিন্তু এই দুটো বিষয় বেশি ত্বরান্বিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমরা কিন্তু সবাই হচ্ছে কম বেশি প্রস্তুতি গ্রহণ করছি, অর্থাৎ একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলায় টিকে থাকতে হলে আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেজন্য আমাদের কিছু দক্ষতার প্রয়োজন হবে, যেমন ধরো যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগের দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী, দেন হচ্ছে বিশ্লেষণী চিন্তন দক্ষতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং। এই দক্ষতাগুলো তোমাদের অবশ্যই হচ্ছে গ্যাদার করতে হবে। আমরা যদি একবিংশ শতাব্দীতে টিকে থাকতে হই, এই দক্ষতাগুলো আমাদের অবশ্যই লাগবে। এর সাথে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ দক্ষতা সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। তথ্য ও প্রযুক্তির যে প্রাথমিক বিষয়গুলো, এগুলো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছো। আমি আশা করছি তোমরা ধারণা নিয়ে নিয়েছো। তোমরা অনেকেই ইউজড হয়ে গিয়েছো স্মার্টফোন ইউজ করতে, দেন ল্যাপটপ, কম্পিউটার সবাই ইউজ করছো। বাট আমরা অনেক সময় এগুলোর মিস ইউজ করে থাকি। যথার্থ সঠিক ব্যবহারটা না জানার কারণে আমরা অনেক সময় এটার ভালো ব্যবহার করতে জানি না। এজন্য আমাদেরকে সম্পূর্ণ একটা নলেজ রাখতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে। এতে করে কি হবে, তুমি তথ্য সংগ্রহ করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, সংযোজন করতে পারবে এবং সেই সাথে তুমি নতুন আরও একটি তথ্য হচ্ছে এর থেকে ক্রিয়েট করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রাথমিক বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবে এবং বেশি বেশি অনুশীলন করবে। ঠিক আছে, তাহলে আমরা আরও পরবর্তী লেকচারে চলে যাই। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি ধারণা করতে পারছো এটা কিসের ছবি? হ্যাঁ, অলরেডি তোমাদের টেক্সট বইয়ে ছবিটি আছে। এটি একটি হচ্ছে আইসিটি প্রতিযোগিতা বা এটা প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সরকার ইতিমধ্যে
একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে প্রাইমারি লেভেলে হচ্ছে প্রোগ্রামিং শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ আমাদের নেক্সট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের সবাইকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। কম্পিউটারকে বা হচ্ছে আইসিটি ডিভাইসগুলোকে আমরা যদি ভালোভাবে বুঝতে চাই এবং এগুলোকে যদি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কাজে লাগাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই আইসিটি ডিভাইস বা কম্পিউটার বা যাই বলো না কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। এখন আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আছে, এদের প্রত্যেকের ইনফরমেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউতে চলে আসে। যেহেতু আমাদের শুধু 25 মার্কসের এমসিকিউ আনসার করতে হবে এবং 25 মার্কস থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল পার্ট, সো এখান থেকে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন তোমরা পাবে। তো কোনোভাবেই যেন এখান থেকে কোনো কোয়েশ্চেন স্কিপ করে না যায়, এ বিষয়ে তোমরা খেয়াল রাখবে। চলো আমরা একটু রিভাইজ করে নেই যে উল্লেখযোগ্য যে ব্যক্তিত্ব আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে, তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেই। বলো তো আধুনিক কম্পিউটারের জনককে? ঝটপট কমেন্ট সেকশনে লিখে জানাও আধুনিক কম্পিউটারের জনককে। দেখি কে কে অ্যান্সার করতে পারছো। দেখে নিচ্ছি তোমরা কে কে অ্যান্সার করছো। ওকে, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ, তার সময়কাল হচ্ছে 1791 থেকে 1871 সাল পর্যন্ত। তিনি ছিলেন একজন যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক এবং দার্শনিক। তাকে আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তার তৈরি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক কাজ সম্পাদন করতে পারত এবং এই ইঞ্জিনের বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। অর্থায়নের অভাবে ব্যাবেজ তার এই প্রকল্পটি সম্পূর্ণ করে যেতে পারেননি। তাহলে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। এখন প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? খুবই সহজ একটি কোয়েশ্চেন, দেখি এখন তোমরা কে কে আনসার করতে পারো। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? সবাই আনসার করো। ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাডা লাভলেসের একটি ছবি।